বিআরটি প্রকল্প নেওয়ার সময় বলা হয়েছিল কোনো রকম যানজট সিগন্যাল বা কোনো ধরনের বাধায় না আটকে প্রতিদিন প্রায় 25,000 যাত্রী চলাচল করতে পারবেন বিশেষ বাসে করে। 14 বছরে সেই প্রকল্পের পেছনে ব্যয় হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। কী অবস্থায় সেই প্রকল্প, সরকারি বা কী ভাবছে সেটি নিয়ে? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আনোয়ার হোসেন, আপনার প্রতিবেদন প্রায় 3,000 কোটি টাকা ব্যয়ের পর বিআরটির সুবিধা নিয়ে প্রশ্ন। প্রতিবেদনটি আজকে প্রথম আলোর প্রধান খবর। তো এইটি নিয়ে আমরা কথা বলতে চাই। আপনার কাছে প্রথমে জানতে চাই যে আসলে এই প্রকল্পটির, বিআরটির প্রকল্পটি আসলে এই মুহূর্তে কী অবস্থা, আপনি সরেজমিনে কী দেখলেন? ধন্যবাদ আপনাকে। বিআরটি প্রজেক্টটা, বিআরটি জিনিসটা ধারণাটা কি আপনাকে একটু বলি, আগে বলে নেই। বিআরটিটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি একটা বড় রাস্তার মাঝখানে দুটো লেন আলাদা করে ফেলবেন। ওই লেন দিয়ে কিছু বাস চলবে, শুধু বাস চলবে ওই জায়গায়, আর অন্য কোনো যানবাহন চলবে না। ওটা সিগন্যাল ছাড়াই দ্রুত চলে যাবে যাত্রীদের নিয়ে। এটা ওয়ার্ল্ড ওয়াইড 191টা দেশে আছে। এটা বাসের একটা বিকল্প, মানে বিশেষ ব্যবস্থা আর কি বলি, যে ওইটা একটা আধুনিক বাস এবং দ্রুত চলাচল করে, অনেক যাত্রী চলতে পারে, কিছু সুযোগ সুবিধা আছে, টিকেটিং সিস্টেম, স্টেশন থাকবে, স্টেশন বরাবর বাসটা এসে থামবে। মানে এটা ছিল মানে একটা বাসের একটা বিশেষ ব্যবস্থা, এবং এটা বেশ বেশ জনপ্রিয়, বিশেষ করে ল্যাতিন আমেরিকায় জনপ্রিয়, এশিয়ার পূর্ব এশিয়াতেও এটা জনপ্রিয় হচ্ছে, ইন্ডিয়াতেও আছে। সুতরাং বাংলাদেশেও প্রথম এটা চালু করার জন্য প্রজেক্টটা নেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে 14 বছর পর এসে প্রজেক্টটা থমকে দাঁড়ালো। এখন আমি সর্বশেষ যে প্রজেক্টটা দেখতে গিয়েছিলাম, আমি দেখলাম যে ওই জায়গায় অবকাঠামোর কাজ, মোটামুটি অবকাঠামোর কাজ শেষ পর্যায়ে, কিন্তু ফিনিশ হয় নাই এখনও স্টেশনগুলো, যে স্টেশনগুলোতে বাস থামার কথা, ওখান থেকে যাত্রী তোলার কথা, স্টেশনগুলো সম্পন্ন হয় না। স্টেশনগুলো অ্যাবান্ডেন্ট পড়ে আছে, এবং ওখানে ভবঘুরে লোকজন বসবাস করতেছে, ঘুরতেছে, ঘুমাচ্ছে। আর স্টেশনের পাশে, স্টেশনে আসার জন্য, যেহেতু রাস্তার মাঝখানে আপনার লাইনটা, স্টেশনটা আসার জন্য দুই পাশ থেকে এরকম ফুটওভার ব্রিজ আছে, একটু আধুনিক। ওই ফুটওভার ব্রিজগুলোতে ওঠা নামার জন্য এসকেলেটার, কোথাও কোথাও আপনার এই লিফটও আছে। তো এই জিনিসগুলো আমি দেখলাম একদম অকেজ হয়ে পড়ে আছে। এসকেলেটার লাগানো হয়েছিল, এই যন্ত্রপাতিগুলো ক্ষয় হয়ে পড়ে যাচ্ছে, আর স্টেশনগুলো সম্পন্ন হয় না। মানে আপনি মানে একটা প্রজেক্টের অবকাঠামোর কাজটা শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এটা শেষ করতে পারে নাই। মানে ফাইনাল যে ফিনিশ যে প্রোডাক্টটা, সেটা হয় নাই। সুতরাং টাকাগুলো যে খরচ করা হয়েছে, সেটা মানে এখনও কোনো কাজে লাগে নাই আর কি। আচ্ছা, তো এই যে প্রকল্প নেওয়ার তো প্রায় 14 বছর পেরিয়ে গেছে, এবং এরপর দীর্ঘ সময় কেন কাজ শেষ হয়নি? আর মানুষের এই যে ভোগান্তি, এই পথে চলাচলকারী মানুষের, সেই ভোগান্তিটা আসলে শেষ কোথায়? আসলে যারা ওই পথটা চলাচল করেছে, বিশেষ করে আপনার এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল এবং উত্তরবঙ্গের কিছু দূরপাল্লার গাড়ি ওই পথ দিয়ে চলাচল করে, এবং আপনি জানেন যে গাজীপুর আমাদের বিরাট শিল্প এলাকা, আমাদের ব্যবসায়ী তাদের যাতায়াত হয় নিয়মিতই। সুতরাং যারা এই পথটা ব্যবহার করেছে, এমনকি আমাদের উত্তরা যারা বসবাস করেন, তারাও, তাদের মানে অবর্ণনীয় দুর্ভোগ একদম শুরু থেকে, যেদিন থেকে কাজ শুরু হয়েছে তা এখনও পর্যন্ত সেটা চলমান। তা কিছুটা কমেছে। শুরুতে ছিল যে পানি জমে যেত হাঁটু সমান, পানির জন্য রাস্তাঘাট ভেঙে যেত, গাড়ি চলতে পারতো না, 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত জ্যাম তৈরি হতো। মানে এই দুর্ভোগটা মানুষকে পোহাতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে এই দুর্ভোগ পোহানোর পরও আসলে ফলটা পায়নি মানুষ, ফলাফলটা পায়নি। কারণ হিসেবে এটা বলা হয়ে থাকে যে এই প্রজেক্টটা একটা সিম্পল জিনিস। আপনার বিআরটি জিনিসটা খুবই সিম্পল। আপনি মাঝখান দিয়ে, বড় একটা রুটের মাঝখান দিয়ে দুইটা লেন আলাদা করবেন, করে বেড়া দিয়ে দিবেন, অল্প সময়ে কম টাকায় এই প্রজেক্টটা করা সম্ভব, এবং কিছু বাস কিনে সেটা চালানো শুরু করবেন। একদম সিম্পল। এটা হয়তো 1,000, 1,500, 1,000, 1,500 কোটি টাকার একটা প্রজেক্ট, কিন্তু আমাদের এটাকে নানানভাবে ফুলিয়ে ফাঁপিয়ে এর মধ্যে নানান ধরনের কম্পোনেন্ট ঢোকানো হয়েছে, ঢুকিয়ে তারপরে ওইটাকে বড় করা হয়েছে, বড় করে এক পর্যায়ে, এবং সময় এত বেশি লেগেছে যে এটার আসলে উপযোগিতাই এখন আর নাই। তো প্রবলেমটা শুরু থেকেই বলা হচ্ছিল যে বিআরটি আমাদের যে ঢাকার জন্য যে মাস্টার প্ল্যান বা 20 বছরের পরিবহন পরিকল্পনা, ওইটাতে বিআরটি কথাটা ছিল। আপনার মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, পাশাপাশি বিআরটি কথা ছিল। 3টা রুটও তারা সাজেস্ট করেছিল, কিন্তু যে রুটটাকে তারা বেছে নিয়েছে, এই রুটটা আসলে ওই এসটিপিতে সাজেস্ট করা ছিল না। তারা নিয়েছে আসলে এডিবি, যারা অর্থায়ন করেছে এডিবির পরামর্শে,
এবং এডিবি ঠিকভাবে ওইটার জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়নি এবং প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ফেজে ডিজাইনের সমস্যা পাওয়া গেছে। সুতরাং এই জিনিসটা একটা ফল্টি প্রজেক্ট, মানে ডিজাইনের সমস্যা, তারপর রুট সিলেকশনের সমস্যা, তারপর এটা বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেকগুলো সংস্থা যুক্ত ছিল, সেখানে একটা মানে মিসম্যানেজমেন্ট হয়েছে, মানে সব মিলে একটা বাজে প্রকল্প হিসেবে, একটা দৃষ্টান্ত হিসেবে এই প্রজেক্টটার নাম আসে এবং সেটা বুয়েট যে তদন্ত কমিটি করেছে, বুয়েটের তদন্ত কমিটির রিপোর্টে এসছে যে এটা একটা মানে খুবই বাজে প্রজেক্টের একটা উদাহরণ বাংলাদেশের হিস্ট্রিতে। আমরা আপনার প্রতিবেদনে জানতে পারলাম যে এই প্রকল্পটি হাতে নেওয়ার পর প্রায় 4 বারের মতন প্রকল্পের সংশোধন করা হয়েছে এবং সেই সঙ্গে প্রকল্পের ব্যয়ও বেড়েছে। এই বারবার সংশোধন এবং ব্যয়ের বাড়ার পেছনে কারণটা কি? আমি ওই প্রথমে আপনাকে বললাম যে ওরা যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, প্রজেক্টে নেওয়ার আগে কিন্তু আপনাকে ডিজাইন সম্পূর্ণ করতে হয়, ফিজিবিলিটি স্টাডি করতে হয়, এর কিছুই হয় না আসলে। ডিজাইন না করেই প্রজেক্টটা নেওয়া হয়েছে, তারপর প্রজেক্ট নেওয়ার পর ডিজাইন চেঞ্জ হয়েছে বারবার। প্রথমে বলা হয়েছিল যে এটা গার্ডার হবে একরকম, পরে এটা গার্ডার চেঞ্জ করছে, গার্ডার মানে উড়াল পথের করার কারণে এখানে এক ধরনের ইন্টারাপ্ট হয়েছে। তারপরে বলতেছে যে যেহেতু কিছু জায়গায় আপনার উড়াল, কিছু জায়গায় মাটির সমতলে, এটাও একটা সমস্যা। এটা করতে গিয়ে সমস্যায় পড়েছে যে তাইলে লোকজন পারাপার হবে কিভাবে, বিমানবন্দরে একটা আন্ডারগ্রাউন্ডের অপশন যুক্ত করা হলো। তারপর টঙ্গী ব্রিজটা পুরনো, এটা কি করা হবে, তখন বললো যে টঙ্গী ব্রিজটা ভেঙে ওটাকে উড়াল করে দেওয়া হবে। মানে কয়দিন পরে পরে এটার মানে ডিজাইনে চেঞ্জ করতে হয়েছে, সিদ্ধান্ত চেঞ্জ করা হয়েছে, সেই জন্য দেখা গেল যে জিনিসটা সময় লেগেছে বেশি, আর কাজটা ঠিকভাবে হয়নি। আপনি বলছিলেন যে বুয়েটের মাধ্যমে একটি তদন্ত প্রতিবেদন করতে বলা হয়েছে, আসলে যে কি অবস্থা এই প্রকল্পের। তো আসলে সরকার আসলে এখন কি চাইছে, এই প্রকল্প কি থাকছে নাকি বাতিল হয়ে যাচ্ছে? আর যদি বাতিল হয় তাহলে যে ঋণের টাকায় প্রকল্পের বাস্তবায়ন হচ্ছিল, সেই ঋণের টাকা পরিশোধ হবে কিভাবে? আপনার 3,000 কোটি টাকার মতো, প্রায় 3,000 কোটি টাকা খরচ হয়েছে। হওয়ার পরে অন্তর্বর্তী সরকারের সময় আপনার চতুর্থ দফা সংশোধনের প্রস্তাব যায়, সেখানে 6,500 কোটি টাকা, মানে নতুন করে বাস কিনে আরও যেসব কাজ বাকি আছে সেই কাজগুলো করার জন্য আরও 3,500 কোটি টাকা, প্রায় 6,500 কোটি টাকার প্রকল্প প্রস্তাব মানে সংশোধনের জন্য পাঠানো হয়। তখন তারা এগ্রি করে নাই, একনেক সেটা অনুমোদন করে নাই। তারা বলতেছিল যে আমরা এটাতে আর কত খরচ করব, কেন করব, এই ধরনের প্রশ্ন আসার পরে তখন একটা তদন্ত কমিটি করলো যে আসলে এই প্রজেক্টটার আমরা কি চালাই নেব, নিলে কিভাবে নেব, আর যদি না নেই তাহলে দায়ী কে এই ইয়ার পিছনে, এটা বের করার জন্য। তো দুইটা তদন্ত কমিটি ছিল ডিপার্টমেন্টাল, তারা রিপোর্ট দিয়েছে। ওটার পরে বুয়েট আর একটা ফার্দার ওই রিপোর্টগুলোর উপর একটা তদন্ত করেছে। তারা করে বলেছে যে এটা চালায় যাওয়া ঠিক হবে না এই প্রজেক্টটা, কারণ এখানেই শেষ করে দেওয়া উচিত। কারণ এটা যদি চালায় যায় আবার নতুন করে বাস কিনে, তাহলে এটার সুফল পাবে না পাবলিক, শুধু শুধু টাকাটা খরচ হবে। আবার আরেকটা অংশ প্ল্যানার্স ইনস্টিটিউট, তারা বলতেছে এত টাকা খরচ করে ফেলছি, এখন যদি আবার অ্যাবান্ডন করি প্রজেক্টটা, সেই ক্ষেত্রে এটা বাতিল করতে গেলে আবার অনেক মানে ভাঙাচোরা করার ক্ষেত্রে আরও অনেকগুলো ক্ষতি হবে, আরও টাকা খরচ করতে হবে। সুতরাং এটাকে অন্যভাবে একটু চালাই দেওয়া যায় কিনা। তো মানে দুই ধরনের মত আছে। গভর্নমেন্ট আসলে কনফিউজড এই জায়গায় সে কী করবে। তো এখন আমি যতটুকু জানি যে সরকার সড়ক পরিবহন মন্ত্রণালয় সব পক্ষকে, মানে যারা এক্সপার্টদের সব পক্ষকে নিয়ে একটা বসবে, বসে একটা মিটিং করবে, করে যদি এখানে কোনো সিদ্ধান্তে আসা যায় সেই ক্ষেত্রে সেটা ক্যাবিনেটে পাঠানো হবে। যদি না পারে সেক্ষেত্রে এটা সংসদেও আলোচনা হওয়ার সুযোগ আছে, এরকমও মানে আলোচনা আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই ঋণের টাকা যদি প্রকল্পটি বাস্তবায়ন না করা হয়, তাহলে ঋণের টাকা শোধ নিয়ে কি আলোচনা হচ্ছে? ঋণের টাকা আসলে এটা সড়ক পরিবহন মন্ত্রণালয়কে দিয়েছে, তো ওইটা থেকে আউটকাম পাবে বা টাকা আসবে, উঠে আসবে, এটা চিন্তা করে না। ঋণের টাকাটা গভর্নমেন্টকেই বহন করতে হবে, মানে অন্য অন্য ঋণ যেভাবে গভর্নমেন্ট পরিশোধ করে। মানে আমি এরকম হইলো যে একটা প্রজেক্ট আমি করলাম, এটা থেকে কোনো সুফল পেলাম না, কিন্তু ঋণের টাকাটা পরিশোধ করতে হচ্ছে, মানে পাবলিকের পর ঋণের বার্ডেনটা থেকেই থাকলো, গভর্নমেন্ট অন্য খাত থেকে যে ইনকাম করবে সেখান থেকে ঋণের টাকা পরিশোধ করবে। মানে আপনি কোনো সুফল পেলেন না, কিন্তু ঋণ পরিশোধ করতে হচ্ছে। মানে এটা একটা ব্যর্থ প্রজেক্টের বা একটা উদাহরণ হিসেবে আপনি এটাকে ধরতে পারেন। আচ্ছা, এত বড় একটা প্রজেক্ট এত দীর্ঘ সময় ধরে চলছে, এত টাকা ব্যয় করে, আসলে এটার ব্যর্থতার দায় কাদের উপর যাচ্ছে? দায় আসলে তদন্ত কমিটি, বুয়েটের যে তদন্ত কমিটি, তারা মানে স্পেসিফিক কোনো ব্যক্তির নাম বলে নাই। তবে এখানে অনেকগুলো সংস্থা আছে, আপনার রোডস অ্যান্ড হাইওয়েজ, সেতু বিভাগ, তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা বাস্তবায়নকারী, তাদের মধ্যে তাদের এখানে দায় আছে। যারা প্রজেক্টটা নিয়েছে, যেমন প্ল্যানিং কমিশন এটা কীভাবে অনুমোদন করলো, যে ডিজাইন হওয়ার আগে তারা প্ল্যানিং কমিশন অনুমোদন দিল, তাদের দায় আছে এই জায়গায়। তারপরে যারা
কনসালটেন্টের দায়িত্ব ছিল যে এটা ঠিকঠাক আছে কিনা প্রজেক্টটা, তাকে তো টাকা দিয়ে এঙ্গেজ করা হয়েছে, কনসালটেন্টকে কিন্তু বেতন দিয়ে রাখা হয়েছে যে সে দেখবে এটা ঠিক আছে কিনা, সে পারলো না, তার দায় আছে। এই জায়গায় আপনার ডোনার এজেন্সি, এখানে এডিবি বা ফ্রান্সের একটা সংস্থা অর্থায়ন করেছে, তাদেরও দায় আছে। তারা বলতে পারতো যে আমরা যে টাকাটা লোন দিচ্ছি প্রজেক্টটা তো আসলে ভায়াবল না, এটা হয় নাই ঠিকভাবে। মানে এখানে আমি বলবো যে সরকারি কর্মকর্তা, যেসব আমলা ওটা অনুমোদনের সাথে যুক্ত ছিল, প্ল্যানিং কমিশন, ডোনার এজেন্সি, সবাইকে অ্যাকাউন্টেবল করার সুযোগ আছে এবং করা উচিত আমি মনে করি। আচ্ছা, অর্থাৎ এখন সাধারণ মানুষের মনে যে প্রশ্ন, তার মানে এই পথে যাতায়াতকারীদের যে ভোগান্তি তা আসলে সহসাই শেষ হচ্ছে না। ভোগান্তি তো আছে এবং চলতে থাকবে। সবচেয়ে বড় বিষয় হলো আমি টাকা ইনভেস্ট করলাম, মানুষ দ্রুত বাসে যাতায়াত করবে সেটাই পাচ্ছে না মানুষ। এটা হলো প্রথম, মানে প্রজেক্টের আউটকাম নাই, তার উপর আবার প্রজেক্টটা হওয়ার কারণে যানজট যে হচ্ছিল এখনও যানজট আছে, মানে সেই ভোগান্তিটা রয়েই যাচ্ছে। মানে আপনি 3,000 কোটি টাকা খরচ করলেন, মানুষের কোনো সুফল দিতে পারলেন না, বরং দুর্ভোগ, যানজটের দুর্ভোগ রয়েই যাচ্ছে। ধন্যবাদ আনোয়ার হোসেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।